সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো থাইরয়েডের নানা জটিলতা, তার প্রতিকার এবং তার চিকিৎসা নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শামীম আল মামুন, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। সেই সাথে দীপ্ত টিভির অগণিত দর্শককে আমার শুভেচ্ছা। স্যার, থাইরয়েড নিয়ে আজ কথা বলবো। থাইরয়েড সম্পর্কে আমাদের অনেকের মাঝে তেমন কোনো জ্ঞান নেই। থাইরয়েড কি, কোথা থেকে আসলো, এর কাজ কি আমাদের শরীরে, শুরুতে জানবো আপনার কাছে। থাইরয়েড আসলে এক ধরনের এন্ডোক্রাইন গ্রন্থি বলি আমরা। মানুষের মধ্যে যে ধারণাটা সেটা হচ্ছে থাইরয়েড তাদের একটা রোগ, এবং অধিকাংশ মানুষ এটাই জানে যে থাইরয়েড তার রোগ। আমি যদি কোনো রোগীকে জিজ্ঞেস করি কী সমস্যা আপনার, স্যার আমার থাইরয়েড আছে। থাইরয়েড তো সবার আছে, আপনার আমার সবার আছে। তাহলে এটা একটা এন্ডোক্রাইন গ্রন্থি যেখান থেকে হরমোন তৈরি হয়। তাহলে হরমোনগুলো কাজ কি? বডির দুইটা সিস্টেম থাকে, যে সিস্টেমটা আপনার বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে মেনটেন করে। আমরা বলি একটা নার্ভাস সিস্টেম আর একটা বলি এন্ডোক্রাইন সিস্টেম। এই যে আপনার শরীরে আপনার বেড়ে ওঠা, আপনার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, আপনার ভিতরের একটা পরিবেশ, সেই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করা এই গ্রন্থিগুলোর কাজ। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, যেখান থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, এবং সেই হরমোনের তারতম্য হলে বা অন্য কোনো ব্যাপার হলে যে রোগগুলো হয় সেগুলো আমরা থাইরয়েডের রোগ বলি। কিন্তু ওভারঅল সব মানুষের ধারণা থাইরয়েড নিজে একটা রোগ, আসলে তা নয়। থাইরয়েড একটা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এই যে থাইরয়েড গ্রন্থিটিতে, প্রজাপতির মতো ছোট্ট এই গ্রন্থিটি আমাদের শরীরে কিন্তু অনেক ভূমিকা রাখছে। এটিতে কি কি ধরনের জটিলতা হতে পারে? প্রথম কথা আমরা বলছিলাম যে এটা থাকে ঠিক গলার নিচে। আপনি বলছিলেন যে প্রজাপতির মতো একটা গ্রন্থি, সেই গ্রন্থির থেকে এক ধরনের হরমোন তৈরি হয়। সেই হরমোনগুলো বলি আমরা T3 এবং T4। আমরা যেটা বলি ট্রাইয়োডোথাইরিন, টেট্রায়োডোথাইরিন। সবচেয়ে বড় ব্যাপার এটা T4টা হচ্ছে মেন হরমোন, যেটা আমরা থাইরক্সিন বলি। এখন কি হতে পারে, একটা মানুষেরই হরমোন কম তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে হাইপোথাইরয়েডিজম বলতেছি। বেশি বেশি তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমরা হাইপার থাইরয়েডিজম বলতেছি। অনেক সময় কি হয়, এই থাইরয়েড গ্রন্থিতে অনেক সময় ফুলে যায়। ফুলে গেলে এক ধরনের রোগ হতে পারে, যেটা উত্তরবঙ্গের মানুষ বেশ ভালো জানে, গলগণ্ড রোগ বা ঘ্যাগ রোগ বলে। উত্তরবঙ্গে খুব প্রচলিত, হ্যাঁ প্রচলিত ছিল, যেটাকে ইংরেজিতে বলে এন্ডেমিক গয়টার। আবার কি হতে পারে, ছোট ছোট থাইরয়েডের ভিতরে ছোট ছোট গোটা বা টিউমার হতে পারে, সেটাও এক ধরনের রোগ। সেখান থেকে ক্যান্সার হতে পারে। আবার কি করে হঠাৎ করে আপনার গলা ব্যথা, দেখা গেছে এখানে ব্যথা করতেছে, এক ধরনের ইনফ্লামেশন হয়, যেটা বলি ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে, আমরা থাইরয়েডাইটিস বলতেছি। এই ওভারঅল যে রোগগুলা, সেই রোগগুলাকেই থাইরয়েডের হয়ে থাকে। তো এই যে এত রোগ হচ্ছে, আক্রান্তের ঝুঁকিতে বেশি কারা রয়েছে? আসলে থাইরয়েড হচ্ছে যে প্রথম কথা, যে ঝুঁকিতে এটা যদি নির্ণয় করতে চান, আপনি বলবেন যে আসলে থাইরয়েড রোগ হওয়ার কারণ কি। যে কারণটা বুঝতে গেলে আমাদের আসলে থাইরয়েড রোগ হওয়ার স্পেসিফিক কোনো কারণ নাই। একটা সময় মনে করা হতো যে গলগণ্ড রোগটা উত্তরবঙ্গে বেশি হয়, কেন, সেই জায়গার মাটিতে আয়োডিনের মাত্রাটা কম থাকতো। কিন্তু বাংলাদেশে একটা বিশেষ করে 90-এর দশকের পর কিন্তু লবণের সাথে আয়োডিন মিক্সার করা হয়, এবং আয়োডিন মিক্সার করার পর এবং আমরা যে জৈব সারগুলা মাটিতে ইউজ করতেছি, ফসলের মধ্যে একটা পর্যাপ্ত পরিমাণে আয়োডিন থাকে, যার ফলে যে এই যে গলগণ্ড রোগের মাত্রাটা কিন্তু অনেকাংশেই কমে যায়। কিন্তু গলগণ্ড রোগটা কিন্তু কোনো হরমোনজনিত রোগ না, জাস্ট আয়োডিনটা পেতো না, সেখানে একটা অঙ্গ ফুলে যেত, সেই ব্যাপারটাই ছিল গলগণ্ডের ব্যাপার। তাহলে স্পেসিফিক কোনো কারণ নেই যে কী কারণে হতে পারে। আগে মনে করা হতো যে আয়োডিন একটা বড় ফ্যাক্টর এই রোগ তৈরির ক্ষেত্রে। তো যে কেউ বয়স হতে পারে, কিন্তু স্টাডি বা রিসার্চ যেটা বলে যে এই রোগটা মেয়েদের বেশি হয়। বিশেষত সবগুলো না, আমরা বলি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এই যে দুইটা রোগ হরমোনজনিত কারণে, এই দুটো মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু ওভারঅল চিন্তা করলে এই ব্যাপারটা দাঁড়ায় যে সব বয়সে হতে পারে, আপনার বাচ্চার হতে পারে, আজকে যে বাচ্চা জন্ম নিচ্ছে তারও থাইরয়েডের রোগ হতে পারে, আজকে 70 বছরের যে বয়স্ক লোক তারও থাইরয়েডের রোগ, অর্থাৎ সব বয়সে হয়। কিন্তু ছেলে মেয়েদের পার্থক্য যেটা, কিছু কিছু প্যাটার্নের ক্ষেত্রে এটা দেখা গেছে প্রায় ছেলেদের চেয়ে এটা 10 গুণ মেয়েদের বেশি হয়। আচ্ছা, তো এই যে নারীদের থাইরয়েডের সমস্যা এত বেশি, এটির পিছনেও তো কোনো কারণ নেই নাকি রয়েছে? না, সেরকম কোনো স্পেসিফিক কারণে যে কোনো
রোগের ক্ষেত্রে আমরা এপিডেমিওলজি যেটা বলি, ডিজিজের প্যাটার্ন বলি, ডিস্ট্রিবিউশন বলি, সব দিক থেকে দেখা গেছে এই ডিস্ট্রিবিউশনটাই এরকম। সেরকম জেনেটিক কজ বা স্পেসিফিক কজ সেরকম কোনো কিছু পাওয়া যায়নি যেটার থেকে বলা যায় যে এদের এই জন্য বেশি হয়। তো স্যার, থাইরয়েডের অন্যতম জটিলতা হাইপো কিংবা হাইপার থাইরয়েডিজম আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা খুব কমনলি পেয়ে থাকি এ ধরনের রোগীগুলোকে। একটু যদি জানতে চাই যে হাইপোথাইরয়েডিজম হবার পিছনে কোনো কারণ রয়েছে কিনা, বা একজন ব্যক্তি যদি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে কি করে তিনি বুঝবেন? হাইপোথাইরয়েডিজম দেখা গেছে যে সবচেয়ে বড় ব্যাপার, যে থাইরয়েডের ক্ষেত্রে সবচেয়ে বড় যে রেগটা হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আসলে থাইরয়েড ব্যাপারটাই নতুন, মানুষকে বুঝতে পারে যে থাইরয়েড হয়েছে এটা বুঝতে পারে না। আমাদের কাছে থাইরয়েডের সমস্যা এটা নিয়ে আসে খুব কম লোকই। তাহলে তারা কীভাবে আসে, বা ডাক্তারের কাছে একজন মানুষ যায় যার থাইরয়েডের সমস্যা হয়েছে, সে কি বুঝতে পারে না? অধিকাংশ ক্ষেত্রে প্রবলেমগুলো খুবই খুবই ছোট ছোট সমস্যা দেখা দেয়, যেগুলোর জন্য কেউ ডাক্তারের কাছে যাওয়াটারই পছন্দ করে না। একটা মেয়ে হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছে, সে খাচ্ছে, খুব বেশি খাচ্ছে তা না আসলে, কিন্তু মোটে যাচ্ছে, মোটা হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমরা। একটা মেয়ের হঠাৎ করে, বা ছেলে একটা হঠাৎ করে চুল পড়ে যাচ্ছে, সেটা একটা লক্ষণ, কিন্তু সে তো বুঝতে পারে না চুল পড়ে গেলে কার কাছে যায়। সে স্বভাবতই স্কিন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চলে যায়। আবার একজনের দেখা যাচ্ছে একটা মেয়ের মাসিক অনিয়মিত হয়ে যাচ্ছে, খুব বারবার মাসিক হচ্ছে, সে এটা গাইনোকোলজিস্টের কাছে যায়, সে চিকিৎসা করে। সেক্ষেত্রে তার হরমোনাল ইভ্যালুয়েশন হলো কি হলো না সেটা বড় ব্যাপার থাকে না। এই যে ব্যাপারগুলো বললাম, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে গরমের মধ্যে সে কী করছে, স্যুট পরে বসে আছে বা মোটা কাপড় অর্থাৎ সে শীত সহ্য করতে পারতেছে না। আমরা বলি কোল্ড ইনটলারেন্স, যেটা বলি চামড়াটা তার খসখসে হয়ে যাচ্ছে। হঠাৎ করে চামড়ার যে একটা গ্লামার থাকে, একটা মেয়ে দেখলো বা একটা ছেলে দেখলো তার গ্লামারটা নাই, হতে পারে এরকম, তাই না? আরেকটা হতে পারে যে সে কথা বলতেছে যখন তার একটা খসখসে আওয়াজ হচ্ছে, আর কথাটা ওই রকম না, আমরা হোয়ার্সনেস অফ ভয়েস বলি যেটা। কিছু কিছু ক্ষেত্রে এটা সিভিয়ার পর্যায়ে যখন যায় তার কিছু ভালো লাগে না, কিছু মানসিক সমস্যায় এই রোগীগুলো তখন আক্রান্ত হয়। যে মনে করেন যে কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে তার মধ্যে লাইফের যে একটা ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে জীবনের প্রতি, সেটা সে হারিয়ে ফেলে। কিন্তু সেই রোগীগুলো বুঝতে পারে না আসলে তার কোন কারণে এরকম হচ্ছে। এই ছোট ছোট লক্ষণগুলাই কি হয়, আমরা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ বলে থাকি। এটা একদম ছোট বয়স থেকে শুরু করে যে কোনো বয়সে হতে পারে। আবার হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, আচ্ছা, এটা একটা বড় ফ্যাক্টর, যে আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা অনেক যাদের হয়েছে একবার তারা বুঝতে পারে এটা কীরকম যন্ত্রণা তাদের জন্য বয়ে নিয়ে আসে। মনে করা গেল যে একটা মায়ের হাইপোথাইরয়েডিজম আছে, বাচ্চাটা জন্ম নিল। আবার হতে পারে যে না, মায়ের হাইপোথাইরয়েডিজম, বাচ্চাটা জন্ম নিল, জন্ম নেওয়ার পর দেখা গেছে বাচ্চাটা বেশ মোটা, দেখা গেছে স্বাভাবিক ওজন হয়েছে, ওজনটা বাড়তেছে, কিন্তু বাচ্চা দেখা গেছে কোন রেসপন্স যেটা বলি, কান্না করে না, কিছু না, সারাক্ষণ ঘুমায়। একটা নাদুস নাদুস বাচ্চা সারাক্ষণ ঘুমাচ্ছে, আপনার দেখতে তো ভালো লাগবে, বাচ্চা চিল্লায় না, না চিল্লাইলে তো সব মায়েরই ভালো লাগে, বাচ্চা চিল্লায় না। অথচ দেখা গেছে তার হঠাৎ করে তার পায়খানা বন্ধ হয়ে গেছে, এরকম হচ্ছে, বাচ্চা তেমন কান্নাকাটি করে না। এই ধরনের রুগী নিয়ে কিন্তু মায়েরা কখনোই কিন্তু ডাক্তারের কাছে যায় না, কারণ তার অন্য কোনো কিছু সমস্যা নেই, তো বাচ্চা তো খাচ্ছে ঠিক মতোই। এই বাচ্চাগুলোই দেখা গেছে যে এইরকম সমস্যা নিয়ে বাচ্চাগুলা হাইপোথাইরয়েডিজম, যেটা বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিকলি বলি আমরা কিডনিজম বলি, সেই কিডনিজম রোগে আক্রান্ত হয়। মজার ব্যাপার হচ্ছে যে এই বাচ্চাগুলা কি হয়, আপনাকে জন্মের 20 দিনের মধ্যে এই বাচ্চাগুলাকে আপনাকে রোগটা ধরতে হয়। যদি 20 দিনের মধ্যে না ধরতে পারেন তাহলে কি হবে, একটা ব্যাপার ঘটে যায়। কারণ থাইরয়েড হরমোনটা এটা আপনার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক জরুরি। একদমই। এই ব্রেনটা যদি এই 20 দিনের মধ্যে সে যদি থাইরয়েড হরমোনটা না পায়, তার ব্রেনটা ডেভেলপ হবে না। আপনি মনে করেন যে 1 বছর পর বাচ্চাটা কোনো ক্রমে ধরলেন যে হাইপোথাইরয়েডিজম আক্রান্ত, তখন চিকিৎসা করলেও কিন্তু আমরা সেই পর্যায়ে বাচ্চাটা আগের আইকিউ লেভেল, আগে কি বলতো হাইপো মানে আপনার আইকিউ কম, আমাদের কিন্তু অনেকেই স্যাররাও বলতো অনেক সময় এই হাইপোতে আক্রান্ত, আমি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারতাম। এই বাচ্চাগুলো ব্রেন ডেভেলপটা পরবর্তীতে চিকিৎসা শুরু করলেও আর সেই পর্যায়ে হয় না। কীরকম, যেটা আইকিউ যেটা বলি, আইকিউটা ডেভেলপ করে না। আপনি একটা বাচ্চাকে তার নাম জিজ্ঞেস করলেন, সে বলছে, তার বাবার নাম জিজ্ঞেস করলেন, সে বলছে নাম, কিন্তু তাকে বলেন যে বাবা 7 আর 5 কত হয়, সে বলতে পারে না। এই যে ব্যাপারগুলো, এটা ফ্যামিলির জন্য একটা বার্ডেনের ব্যাপার, সবার জন্য একটা বার্ডেনের ব্যাপার। আপনার একটা বাচ্চা আইকিউ লেস হয়ে জন্ম নেবে এবং সেটা বড় হবে, সেটা ফ্যামিলির জন্য অনেক বড় ব্যাপার হয়। এই জন্য এই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হাইপোথাইরয়েডিজম যেটা বলি কিডনিজম, এটা আর্লি অর্থাৎ শুরুতেই রোগ ধরা এবং চিকিৎসা করাটা খুবই জরুরি।
স্যার আপনি এত চমৎকারভাবে বিষয়গুলোকে উপস্থাপন করলেন এবং বুঝিয়ে বললেন, আমার মনে হয় প্রত্যেকটা দর্শক বাচ্চাটিকে নিয়ে এবং তিনি নিজে যদি এই ধরনের সংক্রান্ত জটিলতায় ভোগেন অবশ্যই সতর্ক হবেন। তো তার মানে আমরা আপনার কথার মাধ্যমে বুঝলাম যে একটু বাচ্চারাও হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হতে পারে, বড়রাও, এটি হবার কোনো সুনির্দিষ্ট বয়সীমা নেই। না, কোনো নির্দিষ্ট বয়সী মানে আমরা যেটা বলি সবসময় যে টিনেজ, যেটা বলি টিনেজের ক্ষেত্রেই এটা সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও হতে হতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে হলে বাবা মারা কিভাবে সতর্ক হতে পারে? সতর্ক হতে আমি যে বললাম যে লক্ষণগুলো বললাম যে আপনার বাচ্চা জন্মের পর কাঁদে কিনা, রেসপন্স যেটা বলি, খেলে কিনা, হাসে কিনা, বাচ্চার নিয়মিত পায়খানা হয় কিনা, ঠিক আছে, বাচ্চাটা হঠাৎ করে দেখা গেছে ওজনটা আরও বেশি বেড়ে গেছে কিনা, এই যে ব্যাপারগুলো খেয়াল করবেন আপনি। এবং এই ব্যাপারগুলো খেয়াল করলে অবশ্যই, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, তার মায়ের হাইপোথাইরয়েডিজম ছিল কিনা। আচ্ছা, তার বাচ্চার মায়ের থেকে বাচ্চার হবার একটি সংখ্যা রয়েছে? সম্ভাবনা থাকে, এবং বাচ্চার হাইপোথাইরয়েডিজম না মায়ের শুধু হাইপারথাইরয়েডিজম আছে কিনা, এটা একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার যে তার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা ছিল, ফ্যামিলি হিস্ট্রি যেটা বলি আমরা, ইতিহাসে তার থাইরয়েডের সমস্যা আছে কিনা। এবং আমি যারা বাচ্চা সেক্ষেত্রে আমাদের গাইনোকোলজিস্ট অবশ্যই যারা কাজ করে বা দূর দূরান্তে যারা পেরিফেরিতে কাজ করে, এরকম হিস্ট্রি থাকলে জন্মের 10 দিনের মধ্যে অবশ্যই বাচ্চার থাইরয়েডের যে চিকিৎসা মানে পরীক্ষা, সেই পরীক্ষাটা অবশ্যই করে নিতে হবে। তার মানে স্যার প্রত্যেকটি ব্যক্তি থাইরয়েডের ঊর্ধ্বে নয়, থাইরয়েড সংক্রান্ত জটিলতার ঊর্ধ্বে নয়। সবারই তো থাইরয়েড রয়েছে, কিন্তু থাইরয়েড সংক্রান্ত জটিলতা যে কারো হতে পারে। তাই বাবা মা সন্তানকে নিয়ে সচেতন হওয়া জরুরি, এবং প্রত্যেকটি অ্যাডালসেন্ট কিংবা বয়োজ্যেষ্ঠ মায়েরা বাবারা প্রত্যেকে সচেতন হওয়া। স্যার থাইরয়েডের সমস্যা নিয়ে কোন চিকিৎসকের কাছে যাবেন বিষয়টি সম্পর্কে কিন্তু অনেকে জানে না। অনেকেই দেখা যায় আপনি যেমনটা বলছিলেন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে হঠাৎ করে ধরা পড়ছে, আবার অনেকেই মেডিসিন স্পেশালিস্টের কাছে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটির তো ব্রাঞ্চ রয়েছে। আসলে কার কাছে যাবে এবং কখন যাবে? এখন হচ্ছে যে হাইপো, যেটা আমি বললাম যে রোগ স্পেসিফিক হচ্ছে থাইরয়েডের এক্সপানশনটা অনেক বেশি। থাইরয়েডের চিকিৎসা করে মেডিসিনের ডাক্তার, থাইরয়েডের চিকিৎসা করে গাইনির ডাক্তার, থাইরয়েডের চিকিৎসা করতেছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার যে নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার, থাইরয়েডের চিকিৎসা করতেছে নর্মাল সার্জন যারা আছে সার্জন, তারাও চিকিৎসা করতেছে। এখন হচ্ছে প্রথম কাজ রোগটা আইডেন্টিফাই করা। রোগটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে যেটা যদি হাইপোথাইরয়েডিজম হয়, সেই হাইপোথাইরয়েডিজমের আবার বিভিন্ন ধরনের টাইপ থাকে। আচ্ছা, এই জন্য হচ্ছে কি যে যারা এন্ডোক্রাইন প্র্যাকটিস করে, এন্ডোক্রাইনোলজি মেডিসিন, দুই ক্ষেত্রেই যখন ধরা পড়ে রোগটাকে প্রপারভাবে ধরা, অর্থাৎ আসলে কোন স্পেসিফিক টাইপটা হচ্ছে। আমরা বলি অটোইমিউন থাইরয়েড ডিজিজ, হাসিমতোস থাইরয়েডাইটিস, ওভার্ট হাইপারথাইরয়েডিজম, বিভিন্ন ধরনের হয়। এবং রিসেন্টলি আরেকটা কথা আসছে, সেটাকে বলি আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, সেই ব্যাপারটাও থাকে। এই জন্য হচ্ছে যে এগুলোর ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় জরুরি হচ্ছে যে আমি যাদের কথা বললাম তাদের কাছে যে কোনো ডাক্তার কিন্তু থাইরয়েড রোগের চিকিৎসা দিতে পারে। এবং থাইরয়েডের চিকিৎসা আমি যেটা দেখছি পার্সোনালি আমার লাইফের অভিজ্ঞতায় বলে যে রুগী নিজে নিজে একসময় চিকিৎসা করতে পারে। দরকার তার প্রপার ডায়াগনোসিস এবং জ্ঞানটা দরকার। কেমন জ্ঞান দরকার? আপনি যখন একটা রুগী আসবে তাকে আপনাকে বোঝাতে হবে, প্রথম কথা আপনাকে রুগীকে বোঝাতে হবে এই রোগটা আজীবন তার থাকবে কিনা, লাইফ লং কিনা, সেটা কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি, সহজেই ধরতে পারি। কীভাবে ধরবেন আপনি? আমরা বলি থাইরয়েডের থেকে দুইটা অ্যান্টিবডি টেস্ট আসে, দুইটা অ্যান্টিবডি আসে, একটা অ্যান্টি থাইরয়েড পারক্সাইড অ্যান্টিবডি আর একটা অ্যান্টি থাইরোগ্লোবিলিন অ্যান্টিবডি। এই যে দুইটা অ্যান্টিবডি আসে, এই দুইটা অ্যান্টিবডি যদি আপনি পরীক্ষা করেন, যখন অ্যান্টিবডি পরীক্ষা করলেন আপনি, তখন আপনি জেনে গেলেন এটা একটা অটো ইমিউন ডিজিজ। নিশ্চয়ই এই অটো ইমিউন ডিজিজগুলো কখনই আসলে সাধারণত কখনোই ভালো হয় না। তাহলে অটো ইমিউন ডিজিজ যখন আপনি ডায়াগনোসিস করে ফেললেন, তখন কিন্তু রোগীর সাথে কথা বলতে আপনার খুব ভালো হবে, ইজি হবে। রোগীকে বলবেন এই যে আসবে যে বাবা মা আপনি যে আসছেন আপনার এই রোগটা কিন্তু আজীবন থাকবে। একদমই। এখন আমি যে আপনাকে ওষুধটা দিলাম, এটা কি ওষুধই খাবেন না? কখনোই না। ডায়াবেটিস যেমন একটা রোগ, সারা জীবন ওষুধকে কী করতে হয়? কমাতে হয়, বাড়াতে হয়। এটার ক্ষেত্রেও সারা জীবন ওষুধকে কম বেশি করতে হবে। তাহলে কি করবে রোগী? নিজে নিজে পরীক্ষা করতে হবে। কতদিন পর? আমরা বলি ওষুধ অ্যাডজাস্টমেন্টের আগ পর্যন্ত প্রতি মাসে একবার করে। যখন ওষুধটা আপনার তার শরীরের সাথে ম্যাচ করে গেল, যেটুকু খাওয়া দরকার সেটুকু সে খাচ্ছে, তখন বলি প্রতি 6 মাসে। আমি তো রোগীদেরকে এভাবে বলি যে আপনি যদি আরও 50 বছর বাঁচেন, তাহলে আপনাকে মিনিমাম 100 বার পরীক্ষা করতে হবে। কি করে থাইরয়েড হরমোন বা থাইরয়েড সংক্রান্ত কোনো জটিলতা হয়েছে কিনা শনাক্তকরণ করবে? খুব চমৎকারভাবে বলছিলেন আপনি কিছু কথা, জানতে চাই বিস্তারিত ক্ষেত্রে যে আমাদের স্ক্রিনিংটা জরুরি। প্রথম কথা যে থাইরয়েডের রোগ হয়েছে, বাংলাদেশে প্রায় 1.5 কোটির মতো থাইরয়েডের রোগী আছে। আপনার কাছে কয়জন আসে? আমার কাছে কয়জন আসে? মানে অধিকাংশ ক্ষেত্রেই
এটা ডায়াগনোসিস হচ্ছে না, রোগীর সংখ্যা প্রচুর, তাহলে একটা স্ক্রিনিং জরুরি। কাদের ক্ষেত্রে আপনি এই স্ক্রিনিং পরীক্ষা, যেটা আমরা বলি একটা পরীক্ষা, সেটা হচ্ছে TSH, রোগীরা জানে এখন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই পরীক্ষাটা স্ক্রিনিং হিসেবে আমরা নিয়ে থাকি। এই স্ক্রিনিংটা অধিকাংশ যার ক্ষেত্রে সন্দেহ করবেন তাকে এই স্ক্রিনিং পরীক্ষাটা করা উচিত। করার পর যদি এইটাতে অ্যাবনর্মাল কিছু পাওয়া যায় তাহলে আমরা ধরে নিতে পারি থাইরয়েডের সমস্যাটা তার আছে। আচ্ছা, সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে বেশি বলছি, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে। আর একটা বড় ব্যাপার আমরা ইদানিং খুব লক্ষ্য করি যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যে রোগটা, যে অর্থাৎ থাইরয়েডের সমস্যাটা খুব মাইল্ড, কিন্তু এই কারণে দেখা গেছে বিশেষ করে যারা বাচ্চা নিতে চায়, ইনফার্টিলিটির সমস্যায় ভোগে, দেখা গেছে তার একটা বড় কারণ হচ্ছে এই থাইরয়েডের হরমোন। দেখা গেছে দীর্ঘদিন এরকম হয়েছে যে দীর্ঘদিন সে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতেছে, তার থাইরয়েডের হরমোনটা টেস্ট করা হয় নাই। যেই তার থাইরয়েডের হরমোনটা টেস্ট করা হলো, দেখা গেলো সেখানে ঘাটতি আছে, তাকে রিপ্লেসমেন্ট করা হলো, তার বাচ্চা হয়ে গেল। আচ্ছা, এই যে ব্যাপারগুলো ইদানিং খুব দেখা যায়। তাহলে যে এই যে টিনেজ যেটা, ফার্টাইল লাইফ যেটা, সেখানে অবশ্যই তার টেস্টগুলো করা উচিত। করে কি করলেন, আপনি প্রপার রোগটাকে ধরলেন। রোগটা ধরার পর আপনি একজন ফিজিশিয়ানের কাছে যাবেন, সে আপনি চেক আপ করবে আপনাকে। যেহেতু বলছি কি যে একটা হরমোন আপনার শরীরে তৈরি হচ্ছে, সেটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না, তাহলে কি করতে হবে আপনাকে? ওই হরমোনটাই বাইরে থেকে খেতে হবে। ওষুধটা এত ভালো, মানে শরীরে রিপ্লেস করে রিপ্লেস করে ব্যালেন্স হচ্ছে। অর্থাৎ যেটি আমি এই রোগীদেরকে এভাবে বলি যে একটা খাবারের ঘাটতি আপনি পাচ্ছেন না, সেই খাবারটা আপনাকে খেতে হবে। এই হরমোনটাও ঠিক তাই, ঠিক যে হরমোনটা তৈরি হয় না সেটাই মার্কেটে পাওয়া যায়, সেটাই আপনি খাবেন। শুধু আপনি বেশি খাবেন না, কমা খাবেন না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে খেতে হবে। সেভাবেই আপনার রিপ্লেসমেন্ট ট্রিটমেন্টগুলো এভাবেই করে থাকে, এবং এভাবেই হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা চিকিৎসা করি এবং রুগীকে বলি আজীবন আপনি একটা ফলো আপে থাকবেন, সারা জীবন আপনি টেস্ট করবেন এবং আপনার থাইরয়েডের হরমোনের যে ঘাটতি প্রপার সেটা ট্রিটমেন্ট করবেন। এবং আপনি যেমনটি বলছিলেন স্যার, নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ডায়াগনোসিসের বাইরে থাকে, অন্য কোনো জটিলতা নিয়ে দেখা যায় এটি ধরা পড়ছে। এখন পর্যন্ত আমাদের দেশের প্রেক্ষাপটে এটি কিন্তু সবচাইতে প্রচলিত ঘটনা। তো হাইপোথাইরয়েডিজমের কারণে সঠিক চিকিৎসা না করালে একজন ব্যক্তির কি জটিলতা হতে পারে? প্রথম জিনিস হচ্ছে যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো হয় না। আমি যে সমস্যাগুলো বলছিলাম যে তার যে সমস্যাগুলো হয়, সে মোটা হয়ে যায়, কণ্ঠ খসখস হয়ে যায়, চামড়া খসখসে হয়ে যায়, কণ্ঠটা সে হয়ে যায়। এক সময় কী হয়, তার সারা শরীরে পানি চলে আসে, ফুলে যায়। আমরা বলি এটা খারাপ পর্যায়ে যখন যায় আমরা বলি এটাকে মিক্সডিমা বলি। অর্থাৎ সমস্ত শরীরে তার মোটা হয়ে গেছে, পানি চলে আসছে, সে যেখানে বসে আছে সেখান থেকে নড়তে পারতেছে না। 2 নম্বর, এইটা যখন হয়, এইখান থেকে যেটা হয়, রুগীগুলো আস্তে আস্তে দেখতেছেন একটা রুগী কন্টিনিউয়াস ডিপ্রেশন, মানে বিষণ্ণতায় আছে, বিষণ্ণতায় থাকতে থাকতে আলটিমেটলি সে কী হয়ে যায়, এক সময় আমরা যেটা বলি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের দিকে চলে যায়। এটা একটা বড় ব্যাপার। আরেকটা বড় ব্যাপার হয় যে এই যে থাইরয়েডের হরমোন, সে কী করে আপনার শরীরে বলছি বিপাকীয় প্রক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে কি, যারা থাইরয়েড হরমোন থাকে তাদের ডায়াবেটিসের একটা ঝুঁকি থাকে, একটা বড় ব্যাপার থাকে। আর একটা থাইরয়েড হরমোন আপনার, আমরা বলি রক্তের চর্বির ক্ষেত্রে, আমাদের ইদানিং কিন্তু এই কথাটা খুব জনপ্রিয়, আমার কোলেস্টেরল আছে, আমার চর্বি আছে, আমার কিছু আছে। এটা কিন্তু খুব সব মানুষ এখন সচেতন, সবাই জানে। এই রক্তের চর্বির পরিমাণটা বাড়ায় দেয়। রক্তের চর্বির পরিমাণ, বিশেষ করে স্পেসিফিক একটা চর্বি বলি, অনেকগুলো চর্বি থাকে, কোলেস্টেরল থাকে, তার মধ্যে একটা ব্যাড কোলেস্টেরল আছে, ট্রাইগ্লিসারাইড। থাইরয়েড রোগীদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। কিছুই হয় না, একটা রোগী পেটে ব্যথা নিয়ে আপনার কাছে আসছে, আচ্ছা, আপনি কি সেটাকে থাইরয়েড রোগ বলে ধরবেন? কোথায় থাইরয়েড আর কোথায় পেটে ব্যথা? পরে দেখা গেল যে পেটে ব্যথার জন্য তার প্যানক্রিয়াটাইটিস একটা রোগ হয়েছে, এবং সেটার কারণ কি, থাইরয়েড। আচ্ছা, তার দেখা গেছে যে এই যে রক্তের চর্বির কথা বলছিলাম আমি, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ এত বেড়ে গেছে, এটার থেকেই তার কি হয়ে গেল, প্যানক্রিয়াটাইটিস নামে একটা রোগ হয়ে গেল। এই যে রক্তের চর্বি, এটা যখন আপনার রক্তনালীতে জমবে, তখন কিসের ঝুঁকি থাকবে, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে, আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকবে, আপনার প্রেশারের ঝুঁকি থাকবে। তাহলে একটা ছোট্ট হাইপোথাইরয়েডিজম, যে রোগটা সহজেই ম্যানেজ করা যেত, সেটা আপনার জীবনের উপর একটা হুমকি সৃষ্টি করতেছে। তো স্যার, আমরা চাই প্রত্যেকটি ব্যক্তি থাইরয়েডের সঠিক চিকিৎসা গ্রহণ করে, এবং চিকিৎসা তো স্যার খুব বেশি নয়, শুধুমাত্র একটি ট্যাবলেট রেগুলার তিনি যদি খেতে পারেন তাহলে এই ধরনের জটিলতাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। অবশ্যই সম্ভব। একটু জানবো হাইপারথাইরয়েডিজম সম্পর্কে। এই যে বলছিলাম এতক্ষণ হরমোন ঘাটতির কথা বলছিলাম, ঠিক এরকম রোগী আছে যাদের হরমোন খুব বেশি তৈরি হয়। অর্থাৎ থাইরয়েড হরমোন যেটা T4, যেটা যে স্বাভাবিকের তুলনায় যদি অনেক বেশি তৈরি হয়,
তাহলে যে রোগীর যে লক্ষণগুলো আসে, যে রোগটা হয়, তার নাম বলি আমরা হাইপারথাইরয়েডিজম। এই হাইপারথাইরয়েডিজম সব বয়সেই হয়, স্পেসিফিক কোনো বয়স নেই। এটাও নারীদের একটু বেশি হয়, ওটা যেমন 10 গুণ হতে এত না, কিন্তু নারীদের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা। এবং এটা দেখা গেছে এটাও কেসে কম না, কিন্তু এইটা রোগটা হাইপোথাইরয়েডিজম একটু জটিল, এর চিকিৎসা একটু জটিল। তাহলে হাইপোতে কি বলছিলাম আমরা, একটু যদি খেয়াল করি যে হাইপোতে মোটা হয়ে যায়, আর হাইপার কি হয়, শুকিয়ে যায়। সে খাচ্ছে, দাচ্ছে, বেশি বেশি খায়, কিন্তু বেশি বেশি খাওয়ার পর সে শুকিয়ে যাচ্ছে। রোগীগুলো চিন্তা থাকে, অনেক দেখা গেছে চিকনে চাকনে একজন লোক আপনার কাছে আসলো, খুব অস্থির, ঘামতেছে, সে করতেছে, কিন্তু খায় প্রচুর, কিন্তু তারপরে সে শুকায় যাচ্ছে। তাহলে কিন্তু অস্থির থাকে সবসময়, একটা ইরিটেবল মানসিকতা থাকে, কোনো কিছু বললে সে রেগে যায়। একটা মেয়ের ক্ষেত্রে দেখা গেছে, ও ক্ষেত্রে বলছিলাম ঘন ঘন মাসিক হয়, দেখা গেছে অনেক দিন যাবৎ তার মাসিক বন্ধ রয়েছে, সে অত্যাধিক ঘামে, হাঁটতে গেলে সে হাঁপায় যায়, অর্থাৎ সবসময় তার বুক দরফার করে। তাকে একটা কাজ করতে দেবেন, দেখবেন তার হাত কাঁপতেছে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলাই নিয়েই হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট আমাদের কাছে আসে, কিন্তু আমাদের কাছে আসে না। এই সমস্যাগুলো যখন হয়, বুক দরফার যখন করে, সে কার্ডিওলজিস্টের কাছে চলে যায়। হাত পা কাঁপে, যখন কাঁপতেছে সে নিউরোলজিস্টের কাছে চলে যায়। সে যখন খাইতে পারতেছে না, খাচ্ছে, মোটা হচ্ছে না, তখন সে ভিটামিন খেতে থাকে। এই যে প্রবলেমগুলো, আমাদের দেশে তো একটা মানসিকতা সবসময় থাকে, এই মানসিকতা যে মানুষ নিজে নিজে ওষুধ কিনে খায়, মোটা হচ্ছে না, খাচ্ছে, আবার দেখা যাচ্ছে ভিটামিন কিনে খাচ্ছে, তার রোগটাকে কী করতেছে, আবার খারাপ করতেছে। তো স্যার, যখন এই ধরনের জটিলতা হয়, শনাক্তকরণ করার জন্য বিশেষ কী ধরনের পরীক্ষা রয়েছে? যখন এই রোগীগুলো আমাদের, আমি বলছি সব বয়সে হয়, আপনাকে শুরু করছিলাম বাচ্চাদের ক্ষেত্রে হয়। আপনার একটা বাচ্চা সবসময় দেখা ছুটাছুটি করে, সবসময় এসে করে, আপনি তো মনে করেন বাচ্চাটা খুব ভালো আছে, খাওয়াচ্ছেন খুব বেশি, কিন্তু মোটা হচ্ছে না, ইরিটেবল থাকে, দুষ্টুমি করে, হাঁপায় যায়। একটা বাচ্চা আপনার হাঁপায় যাচ্ছে, সবসময় দৌড়ালে হাঁপায় যাচ্ছে, খেলতে পারতেছে না, হাত পা কাঁপতেছে, বাচ্চাটার হাইপারথাইরয়েডিজম থাকতে পারে। এই লক্ষণগুলো হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার হচ্ছে চিকিৎসকের কাছে যাওয়া। চিকিৎসকের ক্ষেত্রে আমি বলছিলাম যে বাচ্চা এই ক্ষেত্রেও আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার যে আমি সমস্যাগুলো বললাম, সেই সমস্যাগুলো ফিজিশিয়ান শুনে তাকে থাইরয়েডের পরীক্ষাগুলো করতে দেয়। যদি থাইরয়েড হরমোন যেটা বলতেছি, TSH-টা এক্ষেত্রে অনেক বেশি কমে যাবে এবং T4-টা অনেক বেশি বেড়ে যাবে। এবং এই যে থাইরয়েড গ্রন্থি যেখানে আপনার থাকে, সেটারও এক পরীক্ষা নিরীক্ষা আপনাকে করতে হবে। সেটা আমরা হাত দিয়ে দেখি, অনেক সময় আলট্রাসাউন্ড করি, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই রোগটা হাইপারথাইরয়েডিজম, এবং তার চিকিৎসা তখন আমরা করে থাকি। এবং এর চিকিৎসারও বিভিন্ন প্রকার আছে, রোগের বিভিন্ন প্রকার আছে, সে অনুযায়ী একজন ফিজিশিয়ানই হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে চিকিৎসা করতে পারে। নিশ্চয়ই। এবং এক্ষেত্রে যদি আমরা সচেতন হতে পারি, প্রত্যেকটি ব্যক্তির সচেতনতার এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এবং যেহেতু এগুলো নিয়ন্ত্রণযোগ্য ব্যাধি, নিরাময়যোগ্য নয়, তাই প্রত্যেকটি ব্যক্তির একান্তই কর্তব্য সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক সময় চিকিৎসা চালিয়ে যাওয়া। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। সারা দেশে অসংখ্য ব্যক্তি কিন্তু এই জটিলতায় ভুগছে, আপনি বারবারই বলছিলেন, কিন্তু সঠিক সময় চিকিৎসকের কাছে যাচ্ছে না, বা যারা আক্রান্ত হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার দুইটা পরামর্শ। একটা পরামর্শ, আমরা যারা চিকিৎসা করি, আমি যে ছোট্ট ছোট্ট লক্ষণগুলো বললাম, সেই লক্ষণের যে কোনো ধরনের রোগী যদি আপনার কাছে আসে, তার থাইরয়েডের পরীক্ষাটা করে নেন। এই প্রথম কথা আমার চিকিৎসকদের প্রতি। দ্বিতীয় কথা সাধারণ মানুষের প্রতি। এই যে থাইরয়েড নিয়ে একটা আজকে সচেতনতা তৈরি হয়েছে, সেই সচেতনতার সাথে আপনি একাত্ম হন। আপনার যে লক্ষণগুলো আছে সেগুলো নিয়ে আপনি ডাক্তারের কাছে যান, আপনার সব সঠিকভাবে রোগটা ধরতে চিকিৎসকের সহায়তা করুন। আপনার মধ্যে এই যে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আপনার একটা বড় রোগের এবং আপনার জীবনের জন্য একটা বড় ঝুঁকির কারণ হতে পারে। সেটা সঠিক সময়ে চিকিৎসাটা অবশ্যই বেশি প্রয়োজন। নিশ্চয়ই। এক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তিকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। আপনি যেমনটি বলছিলেন, আপনার কথার রেশ ধরে বলতে চাই, থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণযোগ্য, নিরাময়যোগ্য নয়। তাই প্রত্যেকটি ব্যক্তিকে সঠিক সময় একটু সতর্ক হওয়ার একান্তই আহ্বান থাকলো। স্যার, আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দীপ্ত টিভির অসংখ্য দর্শককে আমার আবারও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।